বেলা গড়িয়ে দুপুর। সূর্য মাথার উপর একেবারে জোহরে রক্ত। অন্যদিন নামাজ পড়তে রাহাত বাইরে গেলেও তিতিরকে একা রেখে আজকে যায়নি। বাড়িতে নামাজ পড়ে নিয়েছে। একা নিজের ব্যাচেলার জীবনে যা টুকটাক রান্নাবান্না শিখেছে সেসব বড্ড যত্ন করে রেঁধে ফেলেছে আজকে। অনলাইনে অর্ডার করে এর মধ্যে তিতিরের জন্য কয়েক সেট জামা কাপড় নিয়ে এসেছে। তিতির বাড়িতে ফোন করেনি। রাহাত কয়েকবার সাধলো, সে নিজের ইচ্ছে করে ফোন দেয়নি বাড়িতে। কেন, কী কারণে সেসব জিজ্ঞাসা করে ব্যতিব্যস্ত করেনি রাহাত। খাবার টেবিলে মনমরা হয়ে আছে মেয়েটা। ভাতের থালার আঙ্গুলে উদাস পায়চারি করে যাচ্ছে তখন থেকে। গোসল করে নিয়েছে, সকালের তুলনায় বেশ ফ্রেশ লাগছে। রাহাত মাংসের প্লেটখানা মেয়েটার দিকে এগিয়ে দিতে দিতে আলতো গলা ডাকলো, তিতির। খাচ্ছ না কেন? তিতির জবাব দিল স্বাভাবিকভাবে। ভাতের লোকমাটা মুখে তুলতে তুলতে, খাচ্ছি। রান্না ভালো হয়নি। আমি আসলে সেরকম পারি না। মা অসুস্থ হওয়ার পর থেকে টুকটাক যা শিখেছি। মৃদু হাসলো মেয়েটা। খাবার মোটেও কাঁচা হাতে রান্নার মতো লাগছে না, বরং যে কোনো রেস্তোরাঁর শেফকে হার মানাবে বোধহয়। খাবার পারফেক্ট একদম। আসলে আমার খিদে নেই তেমন। মেয়েটার চোখের নিচে কালচে ভাব নজর এড়ায়নি রাহাতের। ঈশানের কেসটা নিয়ে কয়েকদিন যে ভীষণ মানসিক চাপ খেয়েছে মেয়েটার পর, তা আর বুঝতে বাকি রয় না তার। তোমার বাড়ির মানুষকে ফোন করতে দিলে না কেন? ফিরতে চাও না? চাইবো না কেন? না ফিরে উপায় কি? কে আছে আমার? ঘুরে ফিরে গন্তব্য তো ওখানে। বাবা মা বেঁচে থাকলে বিষয়টা অন্য হতো। যাই হোক, একটু সময় নিচ্ছি নিজেকে গুছিয়ে নিতে। যে বেইমানি শিকার হয়েছি, ক্ষত সারতে একটু সময় তো লাগবেই। যে স্বামীর ভালোবাসা হাত বাড়িয়ে ছুঁয়েছে দিনকে দিন, আচমকা তার হাতের মানুষের রক্ত দেখা কতটা ভয়ঙ্কর ভাবতে পারেন? এক দুদিন কি আশ্রয় দিবেন না? বড্ড ব্যস্ত হলো রাহাত। তিতিরের আচমকা তার ভীষণ অভিমান লাগলো। মেয়েটা খুব হতাশামাখা কণ্ঠে আওড়িয়েছে বাক্যখানা। মেয়েটার এমন অভিমানী কথার জবাবে দ্রুত গলা বলল, আমার বাড়িতে তোমার জায়গা হবে না এটা কি করে জিজ্ঞাসা করতে পারলে পরি? তিতির আর কথা বাড়ালো না গোটা সময়। আর না তো রাহাত। দুজনে খাবার শেষ করলো নিঃশব্দে। খাবার শেষ করে মেয়েটা নিজের জন্য বরাদ্দকৃত কামরায় চলে গেল দ্রুত পায়ে। বাইরের বাতাস বইছে। গোটা দিনের খাকা করা তপ্ত রোদ আচমকা পড়ে গিয়েছে। রাহাত বাড়ির পশ্চিম বারান্দায় এপাশে বড্ড সুন্দর। এখানে দাঁড়ালে সামনে বুড়িগঙ্গার সুন্দর ভিউ পাওয়া যায়। বাতাসে নদীর পানিতে ঢেউ খেলে যাচ্ছে সরে সরে। কচুরিপানাগুলো আপন মনে ভেসে চলছে। উত্তাল ঢেউয়ের দলছাড়া হচ্ছে সেসব। হিসেব মতে কালকে কোর্টে তোলা হবে ঈশানকে। তিতিরের সাথে যখন ফোনে কথা হচ্ছিল তখন সে বলল সে নাকি জেলেই নেই, ছিলও না কখনো। তাহলে জেলে নেওয়া হবে কেন তার? আর আচমকা কোথা থেকে বা পাওয়া গেল তাকে? এসব সাত পাঁচ ভাবের মধ্যে টোকা পড়ল দরজায়। রাহা দিল হাতের কফির কাপ নিয়ে। নিজের জন্য এনেছে সম্ভবত। তিতির মৃদু হেসে বসতে ইশারা করলো তার পাশের বেতের মোড়াটা। ভীষণ সুন্দর করে সাজিয়েছেন ফ্ল্যাটটা। ঈষৎ কফিতে চুমুক দিতে দিতে সামান্য ঘাট ঝুঁকালো সে। তা সাজিয়েছি। জায়গাটা ভীষণ সুন্দর। এপাশে ব্যালকনিতে দাঁড়িয়ে একেবারে মুগ্ধ হয়ে গেছি। যাক, আমার কিছু তো তোমাকে মুগ্ধ করলো অন্তত। তিতির সরু চোখে তাকালো মানুষটার দিকে। লোকটার বাম ভুরুর উপর দিকটায় ছোট্ট কাটা দাগ দেখতে পাওয়া যাচ্ছে। বেশ ক্ষত হয়েছে জায়গাটায়। এতটাই যে চোখে পড়ছে স্পষ্ট। কপাল কেটেছিল কি করে? বাঁ হাতে কপালের নির্দিষ্ট জায়গায় আঙুল ছুঁয়ে হাসি হেসে মুখ করে বলল, ছোট বোন ফুলদানি ছুঁড়ে মেরেছিল। বলেন কি, সোজা ফুলদানি? হাসলো রাহাত। কফির আরেক পিস নিতে নিতে বলল, মা অসুস্থ হওয়ার পর আমি আর ও সত্যি বলতে ক্লান্ত। আমারও তো একটা বয়স হয়েছে, কিন্তু মেয়েটা ছোট থেকে এই একঘেয়েমি বিষয়টা ফেস করে আসছে। দুজনে এক প্রকার নিজেদের জীবন বিকিয়ে দিয়েছি মায়ের পেছনে। সেটা অবশ্য আফসোসে কিছু বলে মনে করি না। তবে যার কাঁধে দায়িত্ব রেগে যাওয়াটা তাকে মানায়, ওরও তাই। হুট করে একদিন মানসিক চাপে রেগে গেছিল। ছোড়াছুড়ি করছিল ঘরের জিনিসপত্র। তাই আর কি ছোট্ট একটা কাচের টুকরো এসে বিঁধে। তিতির বুঝদারের মতো মাথা জাগলো। দিনের ভ্যাপসা গরম কেটে শরীর শিরশির করে বাতাস ঝরে। আপনার মা আর বোন কোথায়? আমার বোন কাজের সূত্রে উত্তরে থাকে, সেখানে রেখেছি।
আমি সেখানেই থাকি তোমাকে নিয়ে, বুঝতে পেরেছো? আবার কিছুক্ষণ নীরবতা ছিল দুজনের মধ্যে। রাহাত মুগ্ধ চোখে তাকালো তিতিরের স্থির। বহুদিন পর এমন এক অভাবনীয় সময় পার হচ্ছে তার জীবনে। নীরবতা ভেঙে বলা কথা বলে তিতিরে প্রথম নদীর বেগুনি রঙা কচুরিপানা ফুলগুলোর দিকে দৃষ্টি রেখে নিচু করে বলো, তখন না বললেন আপনার কোনো কিছু অন্তত আমাকে মুগ্ধ করছে? কথাটা আংশিক ভুল রাহাত ভাই। এতক্ষণ পর আগের সেই কথা রেস্ট টেনে পুনরায় কথা বলল। বেশ অবাক হলো ছেলেটা। সুদর্শন মুখটা চকচক করে উঠল। তিতির হাসলো একপাশে, মৃদু গলা বলল, আপনি আপাতমস্তকে একজন মুগ্ধ হওয়ার মানুষ রাহাত ভাই। আমার জীবনে আপনার মতো পারফেক্ট একজন পুরুষ আমি খুব কম দেখেছি। আসেনি আমার জীবনে। দম নিল মেয়েটা। আমি যার ঘরে জন্মেছি তার সাথে শুরুর দিন তো জাহান্নামে কেটেছে আমার। তবে আপনি এমন একজন ব্যক্তি যে আমাকে আগলে রেখেছে দীর্ঘ সময়। দিনাজপুরে যখন প্রথম গেলাম মনে হলো সেদিন সব ভার্সিটির ছেলেরা তুমি বলতে পাগল হয়ে থাকতো, রাত দিন বিরক্ত করতো। আর আপনি সেসব জঞ্জাল পরিষ্কার করে ফেলতেন টেরও পাওয়া মাত্র। আমাকে কখনো এম্বারেসিং পরিস্থিতিতে পড়তে হয়নি। ছোট বাচ্চার মতো টিট করে আঁকড়ে দেখতেন। শব্দ করে হাসলো ছেলেটা। সেসব দিন ভুলবে কি করে? ওরকম মধুর মুহূর্ত জীবনে আর আসবে? আসবে না হয়তো। প্রথম প্রেম এসেছিল জীবনে, প্রেমে পড়েছিল সামনের ওই মেয়েটি। ওই পূর্ণ যৌবনে একজন রমণী হলো। তখন মেয়েটা ছিল নিছক বাচ্চা, 13-14 বছর বয়স। বয়ঃসন্ধিতে পা দেওয়া কিশোরী, দুপাশে লম্বা বেনি করে স্কুলে ছুটতো। পাতলা গড়নের মেয়েটার কাঁধে ভারী ব্যাগটা কুঁজো হয়ে হাঁটতো এক প্রকার। মাথা নিচু হয়ে যেত, মাথা নিচু করে ফিরত। আশেপাশে তাকাতো না কখনো। পথে ঘাটে বা বাকিদের মতো হি করে তো দেখতো না কখনো। দীর্ঘশ্বাস ফেলে রাহাত কিছু বলবে তার আগে তিথি নিজের হাতের কাপটা বেতের টেবিলে রেখে খানিকটা ঝুঁকে এসে হাঁটুর নিচে হাতের কনুই ঠেকে বলল, আপনার পায়ে ঠুকরে পরিবারের চাপে হোক বা নিজের আবেগে ঈশান আশাদকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল রাহাত ভাই। থমকালো রাত, বড্ড চমকালো। বুকের বাঁ পাশের বৃদ্ধ জোরালো হলো বড্ড, কোনোভাবে অস্পষ্ট জোরালো। ভুল না হলে সঠিক চিনতে কি করে? তা ঠিক। ভাগ্য সবই, নিষ্ঠুর ভাগ্য। আপনি নিজের জীবনটা নতুন করে শুরু করেননি কেন তোমাকে ছাড়া? আমি ছিলাম বা কবে? এখন আছো প্রথম দিনের মতো। আমি বিবাহিত, এখন ডিভোর্সি। ডিভোর্সি মানে বোঝেন? চোখে চোখ রাখলো মেয়েটা, শান্ত অথচ দৃঢ় করে বলল, এটা কতটা গভীর একটা শব্দ, ডিভোর্সি হোক। তারপর অনুভূতি কমেনি, বিন্দুমাত্র নয়। আর একটু হাসলো মেয়েটা, কানের পিঠে ছোট ছোট চুলগুলো গুজে দিতে দিতে ভাবলেঝিন গলায় বলল, বিবাহিত, ডিভোর্সি, এসবের মানে বুঝতে পারছেন? আমরা টিভির স্ক্রিনে কোনো কাল্পনিক চরিত্র নই কিন্তু রাহাত ভাই, যে বিয়ের 3-3.5 মাসের মাথায় এসে বলবো আমাকে এখন আমার স্বামী স্পর্শ করেনি, আমার মধ্যে কিচ্ছু হয়নি, আমরা আলাদা ঘুমাতাম। রাহাত কিছু বলতে যাবে, হাত তুলে তাকে থামিয়ে দিল রমণী। আমাকে বলতে দিন। আমার প্রতি ভ্রান্ত ধারণা নিয়ে আপনি আমার প্রতি ভালোবাসা রাখেন। আমি আপনার সে আগের তিথি নেই যাকে আপনি ভালোবাসলেন। সে এখন আমি তোমাকে ভালোবাসি। তোমার গর্ভে যদি ঈশানের সন্তান না থাকে তবুও ভালোবাসি। সেই বাচ্চাটাকেও আমি ভালোবাসবো। এসব কথা আমি তোমাকে আগেও বলেছি। তোমার বিয়ের পর যতবার দেখা হয়েছে ততবার বলেছি। কিন্তু অনিমেষ তাকিয়ে থাকে সামনের মানুষটার দিকে। রাহাত বেশ ঘনিয়ে বসে এসেছে এদিকটায়। দমকা বাতাসে এদিকে তাকিয়ে থাকতে সম্ভবত কষ্ট হলো মানুষটার। তিতির বিস্ফোরণ ঘটল সম্ভবত। ঠোঁট কামড়ে নিজেকে ধাতস্থ করলো। আচমকা বলে উঠল, বিয়ে করবে না মাই? শ্বাস ফেলতে ভুলে গেল ছেলেটা। ভুল শুনছে কি না এলো না তার মাথায়। অস্পষ্টতর বলল, কি? বিয়ে করবে না আমাকে ভেবে বলছো? সম্পূর্ণ সজ্ঞানে। ঈশান আশাদকে শাস্তি দেওয়ার এর থেকে ভালো উপায় আমার জানা নেই। শুধু ওকে শাস্তি দিতে না, হয়তো নিজের জীবনটা পুনরায় গুছিয়ে নিতে। করবেন? তুমি চাও? চাইছি বলে জিজ্ঞাসা করলাম। দুহাতে মুখ ডুলল রাহাত। তিতিরের ধারণা হলো হয়তো ভাবছে বিষয়টা নিয়ে, তবে তা নয়। রাহাতের রক্তিম চোখে চোখ রেখে ভুল ভাঙল তার। কাঁদছে নাকি লোকটা? ভাগ্য সবসময় নিষ্ঠুর হয় না পড়ি, বলো? সবসময় হয় আপনা আপনি আসে। বেতের চেয়ারে গা এলিয়ে তিতিরের বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে বসলো। 4 মাস আগের দেখায়
সেই তিতির আর আজকের তিতির অনেক তফাৎ। আগের তিতিরের চোখ মুখে অচেনা এক সরলতা, ভীতু ভীতু ভাব সব সময় দেখতো। আর এই তিতির একদম বুঝদার প্রাপ্তবয়স্ক বাঙালি নারী। আমাকে একটা সাহায্য করতে হবে রাহাত ভাই, বলো। তমা তমা তোমার খোঁজ করে বের করতে হবে। নিশ্চয়ই খুঁজবো। আমি আমার পরিচিত লোক লাগিয়ে দিয়েছি, সকাল থেকে খোঁজ করছে তারা, বাড়িতে যায়নি। ওকে খুঁজে এনে দেবেন? দেব। তিতির নিজের শীতল হয়ে আসা মুখটা ঢেকে বসে রইল মিনিট খানেক। সেভাবে মুখ গুজে ভীষণ দৃঢ় গলা বলল, এইসবের জন্য দায়ী ঈশান আস্বাদর। আমি সব কিছুর জন্য তাকে ক্ষমা করতে পারি, কিন্তু তোমার যদি কিছু হয়ে যায় এই জিনিসে, আমি ইহকাল পরকাল কোনোভাবে তাকে ক্ষমা করব না। তার নোংরামের জন্য আমাদের পরিবার ধ্বংস হলো। প্রথমে ছোট আপু, তারপর আমি, তারপর এবার তোমার সব মানব, কিন্তু তোমার কিছু হলে জানি নিজের দেওয়া কথাটুকু রাখতে পারবো। তবে তোমাকে খুঁজে পেতে যা করতে হবে সেটাই করব। বের হচ্ছেন কোথাও? রাহাত টিভির ক্যাবিনেটের উপর থেকে নিজের ওয়ালেটখানা পকেটে গুছলো, মৃদু এসে বলল, আমার বোনকে নিয়ে আসি। রাতে এই গোটা বাড়িতে তুমি আর আমি, বুঝতে পারছো? বিষয়টা খারাপ দেখে প্রতিবেশীরা মাইন্ড করবে। মাথা ধরল তিতির। মাগরিবের আজান পরে সবে বেরিয়েছে রুম থেকে, মাথার উপর ওড়নাটা গোল করে পেঁচানো। ফিরতে কতক্ষণ লাগবে? ভয় পাবে না কি? না, তার জন্য নয়। জ্যাম ঠেলতে আসতে যেতে যতক্ষণ। তোমার কোনো খোঁজ পেলেন? সেটাও নেব। রাহাত হাত বাড়িয়ে যেতে এগিয়ে গিয়ে দরজার লকটা করে দিল তিতির। গোটা ঘর জুড়ে শুধু ঘড়ির টিকটিক শব্দ। শব্দহীন পায়ে চলে নিজের রুমের মধ্যে বাঁকা চাউনি দিল গোটা কামড়ে। নজরে পড়ল কাঙ্ক্ষিত জিনিসটা। আচমকা দরজার কোণা থেকে একটা ঝাড়ু টেনে বের করে দেওয়ালের কোণে তাকিয়ে ক্ষুধার্ত ছেড়ে বলল, তেলাপোকার বাচ্চা, তোকে তো আজ আমি। এক পোকা ছুটে গিয়ে সজোরে আঘাত করলো দেওয়ালের এদিক সেদিক। গোছানো বিছানা উপরে উঠে ঝম্পট ঝম্পট চলল এক দফা। তেলাপোকা বাবু যে কিছুতে মনুষ্য জাতির কাছে ধরা দিতে নারাজ, তা তিতির হতাশ মুখোমুখ দেখে বুঝতে পারল। সময় গড়ালো প্রায় 5 থেকে 7 মিনিট। রুমের উপরের দিকে এক কোণে চোখ সরু করে তাকালো, বিড়বিড় করে তেলাপোকাটাকে গালি দিল কয়েকবার, তারপর সজোরে বাড়ি বলে সেখানটায়। বিজয়ের হাসি ঝুলিয়ে গোটা মুখ। এক প্রকার লাফিয়ে উঠল খুশিতে। শব্দ করে হেসে উঠল রাহাত। রাহাতের ড্রাইভার ছেলেটা অল্প বয়সের। আচমকা কী এমন দেখলে স্যার? বেয়াক্কেল হয়ে তাকাতে দেখলো হাস্যোজ্জ্বল মানুষটিকা। ফোনে কিছু একটা দেখছে তিতিরের। তারপর বড্ড স্বাভাবিক পায়ে পায়চারি খুলে ঘরে সাজানো এন্টিকগুলো মুগ্ধ চোখে দেখলো। জানলা খুলে রাতের চাঁদ তারকাময় আলো ঝলমলে রাত্রে দেখলো। তারপর বিছানায় গা এলে দিল, এসির পাওয়ার কমিয়ে দিল। রাহাত চশূষক শব্দ মুখে। এমনিতে জ্বর, তার উপরে এসি কমিয়ে দিচ্ছে এতটা। একবার ভাবলো ল্যান্ডলাইনে কল করবে কিনা। কল করে কি বলবে? সে কি করে জানলো তিতির এসির পাওয়ার এতটা কমিয়ে দিয়েছে? গোটা বাড়ি তার ওই সুরক্ষার জন্য সিসিটিভি সেট করে এসেছে। সেটা জানতে পেরে মেয়েটা নিশ্চিত ভালো লাগবে না। তবে স্বস্তির নিঃশ্বাস ফেলল খানিক আগে। কম্পন জুড়িয়ে দিয়েছে মেয়েটা। আজকেই জ্যাম কম। রাহাত নিজের গন্তব্যে পৌঁছাতে অন্য দিনের থেকে সময় বেশ কম লাগলো, তবে জ্যাম লাগলো বলে। ঘণ্টাখানেক হলো তিতির ঘুমিয়েছে। রাহাতের হাতে ফোনটা তখন একইভাবে ধরে রাখা। ধ্যান ভাঙল যখন, তখন আচমকা ব্লার হয়ে গেল স্ক্রিন। ভুরু কুচকালো ছেলেটা। একে একে চেক করলো বাড়িঘর, সবগুলো ব্লার। আচমকা সার্ভার ডাউন বুঝি? এমন আগে হয়েছে? তিতির হাঁসফাঁস করে মুখ বের করলো কম্পিউটার থেকে। এসির পাওয়ার বাড়িয়ে দিল। বড্ড শীত করছে। উঠে বসার ঘর থেকে তুলে নিল টেলিফোনটা। কতদূর পৌঁছেছেন? আর মিনিট 10। জ্যাম আছে রাস্তায় একটু। কতক্ষণ লাগলো তাহলে পৌঁছাতে? ঘণ্টাখানেক। আমি কি করব এখন? বুকে আসলে আসতে পারে কেউ। ক্ষুধার্তি বের হলো তিতিরের মুখ থেকে। কি থেকে কেউ উত্তর দেবে? আশ্চর্য তেতো গলে বলো, বুকে আসার সময় হয়নি এখনো, বিয়েটা হোক, যাব। শব্দ করে হাসলো ওপাশের মানুষটা। গাড়ির হর্নের তীক্ষ্ণ আওয়াজে কান ঝাঁঝিয়ে নিল তিতির। আপনার ড্রাইভারটাকে পাঠান। তিতির বিছানায় এসে বিছানায় গা এলিয়ে দিতে মিনিট খানিকের মাথায় সচ্ছল হলো সার্ভেন্ট। রাহাতের চোখের মনি সামনে স্পষ্ট হলো মনিটর। ফোন হাতে নিয়ে তাকিয়েছে মেয়েটাকে একইভাবে দেখে মৃদু হাসলো।
নিস্তব্ধতা ঘেরা পাতালপুরের মতো আশপাশটা ঘুটঘুটে অন্ধকার। মানুষ কোনো সামান্য কাকপক্ষী সারা শব্দ পাওয়া দুষ্কর। সেটা সে আগের জায়গাটা নয়, যেখান থেকে তাকে আর তিতিরকে প্রথমবার নিয়ে এসেছিল। কারণ সকালে তবুও আলো বাতাস অনুভব করছিল, এখন এসবের কিছু বলেনি। ঢাকা শহরে, অন্তত ব্যস্ত জনবহুল শহরে, এরকম শুনশাল পাতালপুরে এরা কোথা থেকে আবিষ্কার করে বসে আছে কে জানে। আমার সাথে কি করবেন উনি? এভাবে এরকম একটা ঘরে কেন নিয়ে আসা হলো আমাকে? তোমার কম্পিত কণ্ঠের আওয়াজে সাড়া দেওয়ার মতো কেউ নেই। যারা তাকে নিয়ে এসেছে সবার মুখে এক প্রকার কুলু বেটে রেখা। হাজারবার জিজ্ঞাসা করে আর্তনাদ করে কারো মুখ থেকে একটা শব্দ অব্দি উচ্চারণ করতে পারেনি মেয়েটা। তবুও ভালো, এখন মুখটা খুলে দিছে। এতক্ষণ তো সেটা দেওয়া হচ্ছিল না, শ্বাস আটকে দিয়েছিল মেয়েটা। এক প্রকার জোরজবরদস্তি করে মেয়েটিকে যে ঘরে নিয়ে আসা হলো সেটা দক্ষিণ সাইডে দেওয়ালে বিশাল একটা জানলা। খট করে দরজাটা লক করে লোকগুলো চলে যেতে বড্ড অসহায় হয়ে গোটা ঘরটা দেখলে মেয়েটা। পরিবেশ পশ্চিমের দিকে বিশাল একটা বেড, পাশে ছোট্ট একটা বেড সাইডের টেবিল, যার উপর একটা টিমটিমে আলো ল্যাম্প। গোটা ঘরে আলো বাতাস বলতে এইটুকু। আজানের শব্দ হিসেবে রেখেছিল বেলা কত হয়েছে। মাগরিবের আজান পড়েছে খানিক আগে। এটা সে পুরান ঢাকা, তা বলার অবকাশ রাখে না। নামাজের রক্ত হলে আশপাশ থেকে একের পর এক মসজিদ থেকে আজানের মধুধ্বনি ভেসে আসে। ক্লান্ত শরীরটা নিয়ে বিছানায় বসল মেয়েটা। তিতিরের কী অবস্থা করছে লোকটা কে জানে। জ্ঞান ফেরার পর থেকে এখনো অবধি তিতিরের কোনো খোঁজ পায়নি, দেয়নি কেউ। তমা পায়চারি করছে। নির্বুদ্ধিতায় চেহারা মলিনতা খানিক হলেও কমছে। গোটা দিনে মাথা যন্ত্রণা কমায় আর একটু ভালো লেগেছে হয়তোবা। রাতের খাবার দেওয়া হয়নি তাকে এখনো। গোটা দিনে একবারও দেয়নি যদিও। ভন ভন করছে মস্তিষ্ক। কেমন একটা কুটকুট হচ্ছে খাটের তলা থেকে ইঁদুর হবে। একদিকে রাত্রিবেলা বদ্ধ কামরায় আলোহীন বসে যে কোনো শব্দ বিচ্ছিরি রকমের ভয়ঙ্কর শোনায়। তোমার শুকনো ঢোক গেলেও আশেপাশে পরখ করে শব্দটা ঠিক কোথা থেকে আসছে সেটা বোঝায়। বাথরুম থেকে কি? ওদিকটায় এক কোনায় ম্যাজেন্টা রঙের পর্দা ঝুলানো। ধীর পায়ে সেদিকে এগিয়ে গিয়ে কাঁপা কাঁথা হাতে পর্দাটা সরাতে চোখ পড়লো বাথরুমে। শব্দ সেখান থেকে আসছে। তমা ইতস্তত করলো বেশ সময় ধরে। অতঃপর সাহসগুলো ফুট করে ছিটকেনি খুলে হতভম্ব। দু হাতে মুখ চেপে চেঁচিয়ে উঠল সজোরে। ভিতরে পুরুষটা বড্ড নির্বিকার, বসেছিল কোমরের উপর। না, কোনো বিশেষ কাজ ছাড়ছিল না, ডাকনা সারিয়ে দেওয়ার কোমর। তমা ভয়ার্ত হয়ে পিছিয়ে গেল কয়েক পা। আতঙ্কিত হয়ে মুখ চেপে ধরে আছে সে। ভিতরের লোকটা বিরক্ত হলো বোধহয়। বিরক্ত বলে বলল, আমাকে বোধহয় প্রথম দেখছো? এমন ভাব করছো কেন? আপনি কাকে এক্সপেক্ট করেছিলে? বাথরুমে কাকে এক্সপেক্ট করবো? যাকেই করি, আপনাকে অন্তত না। তাও ঠিক। তমা হুড়মুড়িয়ে সরে গিয়ে দাঁড়ালো ঘরের মাঝামাঝি। গায়ের নোংরা ওড়নাটা ঝটপট গায়ে চেপিয়ে চাপা গলে বলল, আপনি সব করছেন তাহলে শুরু থেকে? সম্মুখে সবই অভিনয়? বাঁকা হাসল লোকটা। এলোমেলো চলন ফেলে বাইরে আস্তে আস্তে বলল, না তো, তবে অভিনয় ভালোই করি, তাই না বলুন মিস নুসাইবা দেওয়ান? বিতৃষ্ণা ফুটে উঠল মেয়েটার চোখ মুখে। জানোয়ার? অভিনয় না হয় করছি, তাই বলে জানোয়ার? আমি বিচার দেব। ঘড়ির কাঁটা তখন নিজ মনে টিকটিক করছে রাত 10টার ঘরে। 10টা বেজে 13 মিনিট। তোমার হাঁটুতে মুখ গুজে বিছানা বসা, কাঁদতে কাঁদতে বিস্তৃত চেহারা। এ কোন জায়গায় গেল? গায়ের লোম জেগে উঠল। বাইরে উত্তাল আবহাওয়া জানান দিচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটবে তার সাথে। ভাবের জন্য দীর্ঘ সময় নেওয়া হয়েছে আদতে তাকে। কোনো পূর্ণ সংকোচ ছাড়া শব্দ করে দরজা খুলে যেতে কাঁচুমাচু হয়ে এলো মেয়েটা। আতঙ্কিত নয়নে তাকাতে দরজার সামনে ভেসে উঠল পরিচিত মুখোশ। রাগে ঘৃণায় রক্তিম হয়ে উঠল মেয়েটা। সঙ্গে সুশ্রী মুখে ফুটল একরাত জড়তার ভয়। সুইটহার্ট, অল গুড? হা? আর আধারে দাঁড়িয়ে কেন? এগিয়ে আসুন। রূপটা দেখি ভালো করে। তিতিরকে সামনে তো শুনলাম মুখ দর্শন করেননি, এখন ক্ষেত্রে উল্টো কেন? জেগে এলো। গায়ের শার্টটা প্যান্টের ভাঁজ থেকে আলাপ করতে করতে বলল, ওকে, আমাদের বাসরাতে মুখ দেখব। শুধু মুখ কেন দেখব না, সবই তো ওর।
পিওর ছেলে পাবে তিতির, সন্দেহ আছে? আর বাকি মেয়েরা ট্রায়াল। এগুলো আমার তিতির পাখি যেন প্রথম দিন লোড না হয়। পরীর মতো মেয়ে আমাকে সামলাতে প্রথম দিনে না না, এটা মানতে নারাজ। নিজেকে কাবু করার প্রচেষ্টা এত ট্রায়াল। তো আমার দূর দূর করে বুক নিয়ে শক্ত রাখলো নিজেকে। দুর্বলতা প্রকাশ মানে হার মেনে নেওয়া, তা হতে দেওয়া যায় না। শেষ অবধি নিজের সম্মানের জন্য লড়াই করে গেল। সে কেবল মেয়ে মানুষ, কেবল কেমন নারী জাতি। তিতির কোথায়? কুটিল চেহারা আরও তীক্ষ্ণ হলো ইয়াজের। দাঁতে দাঁত চেপে আতর্কিত ধরল মেয়েটার গলা। তো আমার মনে হলো থাবা বসেছে গলায়। শ্বাস বন্ধ হয়ে গেল। গো গো করলো শব্দ নিতে, মুখে কোনো শব্দ উচ্চারণ করতে। তিতির কোথায়? সেটা আমি বলবো? বলবি তো তুই? আমাকে দয়া করে স্পর্শ করবে না, আমি জানি না তিতির কোথায়। ঝটকা মেরে বিছানায় ফেলে দিল মেয়েটাকে। এক হাঁটু বিছানায় থেকে হাত বিছানার উপর ভর করে ঝুঁকলো। তিতিরকে কি দরকার? দেওয়ানবাড়ির যে কোনো মেয়ে হলে চলবে আজ রাতে। অভিনয়টা বেশ ভালো করেই গিয়েছেন এতদিনে। না হলে দেওয়ানবাড়ির মেয়ে তিনটি বছরে আমার প্রেমে হাবুডুবু খায়। আদতে আপনি একটা জানোয়ার। আমি সেদিন ভুল কিছু দেখিনি তাইলে। কথাটা শেষ হলো না। সজোরে থাপ্পড় পড়লো মেয়েটার ফুলো গালে। দাঁত নড়ে গেল বোধহয়। শব্দ করে কেঁদে ফেলো মোটা। পা গুটিয়ে পিছিয়ে যাওয়ার আগে টান পড়লো হাতে। হিট হিট করে টেনে নিয়ে এলো ইয়াস। তপ্ত গলে বলো, তোমাদের বাড়ির সবার সমস্যা কি জানো? প্রত্যেকে একটা লাইন বেশি বোঝে। আচ্ছা, তোমার এই রক্তাক্ত দেহটা কাল তোমার ভাইকে উপহার দিলে কেমন দেখে, ভালো না? বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল তমা, কাছে হেসকে তুলে। আরেকটা কথা, কেমন হয় তোমার মামলায় তোমার ভাইকে ফাঁসি দিয়ে নিজের পশুত্ব ফলাতে গিয়ে ঈশান আশাদারকে বলে দিলেন নিজের আপন চাচাতো বোনকে? হেডলাইন হবে ওয়াও সেরা, তাই না? এই সব আপনার করা না তো? ঈশান আস্বাদন। সত্যি তিন সত্যি। তোমার কসম সুইটার। না না না, তোমার নুরি আপুর কসম। আমি ভদ্রলোক পুরোপুরি। আমাকে নিয়ে এসেছেন কেন ভাবো ভাবো। ততক্ষণ আমি সিগারেটটা জ্বালাই। বিছানা ছেড়ে সরে গিয়ে পকেট থেকে সিগারেট জ্বালালো লোকটা। ব্যস্ত হাতে গায়ের শার্ট খুলে ফেললো মাটিতে। রুহ অব্দি কাঁপলো তোমার। এক মুহূর্ত চোখের সামনে ভাসছে আরেকটা অনাকাঙ্ক্ষিত মুখ। অনাকাঙ্ক্ষিত না, বড্ড কাঙ্ক্ষিত। এখন তার সাথে যে সর্বনাশ করতে চলছে সেটার সম্পূর্ণ হকদার হিসেবে তোমার আজীবন যাকে ভেবে এসছে সেই পুরুষের মুখ। তোমার ঠোঁট টিপে চোখ বুজে ফেলল। ঝরঝর করে কেঁদে অস্ফুট স্বরে উচ্চারণ করলো, নয়ন ভাই। ইয়াজ ঘামছে। হাতের সিগারেটটা উন্মাদের মতো টেনে শেষ করলো। তমা আতঙ্কিত হলো বড্ড। পালানোর কোনো উপায় নেই তবে। খোদাকে ডাকলো ব্যগ্র কণ্ঠে। নিজের সম্মান ভিক্ষে চেয়ে আর্তনাদ করে গেল নিঃশব্দে। নয়নকে শেষবারের মতো ব্যক্ত করে গেল কিছু বলতে না পারা আক্ষেপ। যে পুরুষের কাছে কলঙ্কহীন একটা নারী হয়ে বিন্দুমাত্র ভালোবাসা পেলাম না, তার কাছে কলঙ্কের বোঝা নিয়ে কি করে আর ভালোবাসার দাবি জানাবো? আজ থেকে আপনার কাছে আমার ভালোবাসার দাবি শুরু হলো নয় ভাই। আপনি একজন ভালো চরিত্রবান জীবনসঙ্গী ডিজার্ভ করেন। আমাকে ভুলে যাবেন নাকি ঘৃণা করবেন? আপনার ভুলে যাওয়া সইবে আমার, তবে ঘৃণা সইবে না। আমি ছিলাম না আপনার জীবনে, তমা বলে কেউ ছিল না, কেমন ভুলে যাবেন? ইয়াস হাতের সিগারেটটা ছুঁড়ে কামুক চোখে পিছনে তাকাতে খোদাকে আরেক দফা ডেকে নিল মেয়েটা। কাউকে ডেকে লাভ নেই সুইটার। আপনি আমার বোনকে ভালোবাসেন বলেছিলেন। তিথির যদি কখনো জানতে পারে আমার মৃত্যুর জন্য আপনি দেয়, ও ইহজীবনে আপনার হবে বলে মনে হয় না। বিজ্ঞের মতো ডানে বায়ে মাথা নাড়ল লোকটা। আফসোস যেন ক্ষতবিক্ষত হচ্ছে এমন মুখ করে বলল, সেটাই তো। তোমাকে আর নিচে পিষ্ট করার মতো শখ বা পরিকল্পনা কোনটাই ছিল না সুইটার। ওটার পরিকল্পনা সে আজ সন্ধ্যায়। কেন জানতে চাও? তিত্তির করে কাঁপছে মেয়েটার ঠোঁট। তাকে কিছু জিজ্ঞাসা করতে হলো না। ইয়াস প্যান্টের বেল্টে হাত রাখতে রাখতে বলো, তোমার বোন কি বলেছে জানো? ঈশান আশ্বাস দেওয়ান সব পাপ সে মাফ করতে রাজি, কিন্তু আজকে তোমার যদি কিছু হয়ে যায় তাহলে সে কখনোই ঈশানকে মাফ করবে না। এখন তুমি বলো, তিতির যদি ঈশানকে মাফ করে দেয়, আমার লাভ না ক্ষতি? অবশ্যই ক্ষতি। আর কাল যদি
খবরের হেডলাইনে হতে ভাবতে পারো চেকমেট, তাই না? হুম। সাজের মায়া পর্ব 51। প্রেডিকশন করবেন না, গল্প খুব তাড়াতাড়ি শেষ হবে।